আশা করি সকলে ভালো আছেন। লাইভে যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেন ও দেশের গান উপভোগ করলেন। চলুন এবার ফিরে যাই গানের ভুবনে। আর গানের ভুবনে আপনাদের সামনে গানের ডালি সাজিয়ে গান পরিবেশন করতে মঞ্চে আসছে যাত্রা লক্ষ্মী বিউটি রানী। মঞ্চে গান পরিবেশন করতে আছে বিউটি রানী।
সাথী আঘাতকে করেছি জীবনের সাথী তারে আপন করে রইব যত আঘাত জাহিদ হাসান ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন
কৃষ্ণরে রাধা বললে আধার পাপন জন রাধা আঘাত পেয়ে যাই না যদি যাই মরে আঘাত পেয়ে যাই না যদি যাই মরে তাই এখন আঘাতের আঘাত করেছি যত আঘাত আমি আঘাত করেছি জীবন সাথী আঘাত করেছি জীবন সাথী তারে এখন করে রইব সত আঘাত আমি সইব আঘাতে আঘাত করেছি যত আঘাত আমি সইব আঘাতে আঘাত করেছি যত আঘাত সবাইকে ধন্যবাদ। ভাই যাত্রা কেউ লক্ষ্মী স্টিকার কমেন্ট করেন না ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দুইজনের আইডিতে সমস্যা হবে। শুধু এই আপনারা শিশির যদি ভেজা সমস্যা হবে, রাতে আমার যদি রাতের সমস্যা ঘুমকে হবে, হারাম স্টিকার করে কমেন্ট করেন না ভাই। এই কষ্টকর পরিবেশে সুন্দর মন সুন্দরভাবে ভাবে বসে থাকার জন্য স্থানীয় কমিটি ও যাত্রা দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। এই আলোক সজ্জিত ঝলমল উদ্ভাসিত যাত্রা রঙিন রঙ্গমঞ্চে আপনাদেরই সামনে যে বইখানি উপহার দেবে তার নাম মনে রাখবেন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরচিত, এপার বাংলার এক সময়ের সুনামধন্য নাট্য পরিচালক আলমগীর হোসেন পরিচালিত, আলমগীর চৌধুরী পরিচালিত এবং যার শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন বাবু জয়দেব কুমার ও যাত্রা লক্ষ্মী বিউটি রানী অভিনীত, সেই সঙ্গে বাজার এই নাটকের নেগেটিভ চরিত্র অর্থাৎ খলনায়কে উদ্দেশ্য ভিলেন হিসেবে পরিচিতি মোহাম্মদ হদল সাহেব অভিনীত সম্পূর্ণ বাস্তবধর্মী ও সুসজল সামাজিক যাত্রাপালা ৬৮,০০০ গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী যাত্রাপালা, যার নাম মনে রাখবেন জীবন 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 নদীর তীরে। শুরু করতে যাচ্ছি জীবন নদীর তীরে। ধন্যবাদ। আর শিখের মাকে ভাত দিতে বল। থাক থাক থাক, পেয়েছি পেয়েছি পেয়েছি। ইস, ৯টা বাজে, ৯:৪২ ট্রেন, আজ ঠিকঠাক লেট হয়ে যাবে। কে নুরো খেয়েছি ভাত? নুরো না, হয়নি দাদা। হয়নি মানে ৯টা বেজে গেছে, এখনো রান্না হয়নি। কি যে করে না, মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেবো। ও মাই গড, শিগগির আমার অ্যাড্রেসটা এই তো। কিরে দাঁড়িয়ে রইলি যে, তাড়াতাড়ি আমার মার হাত পুড়ে গেছে। হ্যাঁ মায়ের হাত ভাতের ফ্যান গোড়াতে পুড়ে গেছে। এরা দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা 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 গো মা। ডাকছিস কেন খোকা?
কি করে পুরালে হাতটা? কতদিন না তোমাকে বলেছি তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, ও দেরি হয়ে গেলে আমি হোটেলে খেয়ে নেবো। কানে যাচ্ছে না সে কথা তোমার? হোটেলে খাবি? আমি বলেছি যাবার পর আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খেতে যাবি? থাক মা থাক, আর তোমাকে চোখে জল ফেলতে হবে না। দেখি কতখানি কুড়িয়েছো। আরে বাবা, দেখতে দাও না। বলছি তো সামান্য কিচ্ছু হবে না, একটু। কিচ্ছু হবে না, আমাকে একটু দেখতে দাও। ও মাই গড, পুরো হাতটাই দেখতে একেবারে শেষ করে দিয়েছো। আয় নুরু, মাকে নিয়ে তুই এখনই হাসপাতালে যা। এর জন্য আমি তোমাকে দায়ী করবো দাদা। নুরু, কতদিন বলছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না সেই কথা। আরে একটা বউ থাকে, মাকে অন্তত একটু শান্তি দিতে পারতো। নুরু, বছরে 365 দিন সমানে কেটে যাচ্ছে মা। অসুখ বেসুখ না হলে বিশ্রামের কোনো প্রশ্ন ওঠে না। মানুষ তো আর যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না, এই সামান্য মাইনেতে নিজেদেরই চলছে না, তার উপর বাড়তি একটা নাইট দায়িত্ব নেওয়া কি সম্ভব? একটু বাস্তবমুখী হতে চায়, কল্পনার ফানুস ওড়ানো সম্ভব, কিন্তু থাক বাবা, থাক। তোকে আর বিয়ে থাক করতে হবে না। আমি মরেছি পেয়ে গেলে তারপরে তুই বিয়ে করিস। আসলে কপালে যদি সুখ শান্তি না থাকে তাহলে কেউ তা দিতে পারে না। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? নইলে তোর বয়সে ছেলেরা বউ ছেলে পুলে নিয়ে ঘর সংসার করছে, আর তুই আসলে বিয়ে করার ইচ্ছা তোমার নেই বিনয়দা। সেই পোস্টে চাকরি করে বিনয়দা ওর বউ ছেলেকে নিয়ে সংসার করছে, নাকি উপোস করে আছে তোমার বন্ধু ওই দীপবিন্দুদা? দেখ নুরু, আমি আমি তোমার কাছে একান্ত মিনতি করছি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতি মাসে আমার টিউশনি 30 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আই উইল প্রমিস। কিন্তু নরেন, লক্ষ্মী বাবা আমার, লক্ষ্মী বাবা, আর তুই আমার করিস না বাবা, আর তুই আমার করিস না। কোথায় বসে নাতির নাতনি নিয়ে আমি একটু স্বাদ আহ্লাদ পূরণ করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করবি খোকা? মায়ের এই সামান্য দাবিটুকু তুই পূরণ করবি না খোকা? তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এ যদি মেয়েদের এনে তুমি কিছুতে শান্তি পাবে না মা। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আইনের আত্মকেন্দ্রিক। নিজেরা ভালো করবে, ভালো খাবে, এই মোটিভ নিয়ে তারা সংসার করতে আসে। কিন্তু খোকা আমার এক বন্ধু দীপেন্দ্রকে বিয়ে করেছিল, বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, কিন্তু বিয়ের পর তার চাল চলন একেবারে পাল্টে গেছে। সব সময় তার মুখ থেকে আষাঢ়ে মেঘের মতো অন্ধকার। কেন আবার এই বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বনাবনে নেই, তাই দিন রাত খিটিমিটি লেগে আছে। সপ্তাহে বুঝলে মা, সপ্তাহে 4 দিন বইয়ের সিনেমা দেখা যায়, আর 7টার আগে তার নাকি ঘুমই ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সেই সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা, হ্যাঁ? এর জন্য বঙ্কিমরাও কম দায়ী নয়। প্রথম থেকে যদি স্ত্রীকে ঘাস টানতেন তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতো না। আচ্ছা, কিন্তু ধরো তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় ধরিয়ে রাখো, একটা কথা মনে রাখিস নুরু, কি? এই শৈলেন গাঙ্গুলি মানুষ কিন্তু জানোয়ার নয়। বাবা! আমার মাকে, আমার বাবাকে কে অশ্রদ্ধা করবে, সে মেয়ে নিয়ে আর কে ঘর করুক, এই শৈলেন গাঙ্গুলি করবে না। ভগবানের অসীম কৃপায় আমি এই সংসারে এলাম, যাদের অকৃত নিষ্ঠুর মমতায় আমি ছোট থেকে বড় হয়ে উঠলাম। যে মা আমাকে বুকে রক্ত জল করে মানুষ করেছে, তাদের ব্যবহার করবে, আমি তাকে মার্জনা করব না। বাবু বাবু একটা কথা বটে, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে, আর আমি ঘরকে যাব। হঠাৎ তোর আবার দেশে যাওয়ার বাই উঠলো কেন রে ভুবন? এই তো 2 মাস আগে দেশ থেকে ঘুরে এলি। এখনই গেলে চলবে কি করে বল?
আলুটা লাগিয়ে দিয়ে তারপর তুই চাস। কাঁঠাল রসিক মাত্র জমি, তাও যদি পড়ে থাকে, এই তাহলে চলবে কি করে আমাদের? এই দেশে তো তোর মা বাবা নেই, বিয়েও করিসনি, তাহলে কেন তুই দেশে যাবে? বাবু আমি একটা বিয়ে বিয়ে করবি? বিয়ে করে বউকে খাওয়াতে পড়াতে পারবি তো? আরে করিস তো বিয়ে মজুরি। কেন পারবে না বাবু? আমি কাম করিব, আমার বড় কাম করিবে, চলবে ক্লাই দুটি পেট, না চললে তখন দেখা যাবে। কাল কাল সকালে আমি চলে যাব বাবু, 10টা টাকা আমাকে বেশি দিতে হবে, আমি কাম করে চলে যাব বাবু, আমি কাম করে চলে যাব, আমি কাম করে চলে যাব। আশ্চর্য মনে বিদ্যে দে, 3 টাকা রোজ মজুরি পায়। ভুবনে যদি রোজ 3 টাকা মজুরি পেয়ে বউকে খাওয়াতে পড়াতে পারে, আর তুই মাসে 300 টাকা পেয়েও বউকে খাওয়াতে পারবি না, খোকা তুই তুই ভুবনে যাও। দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয়, তবে আমি ভাবছি কি? বউ এসে যদি তোমাদের অশ্রদ্ধা করে, তাহলে অশান্তি আরো বেড়ে যাবে মা। সেজন্য এটা আমার ভাগ্য বাবা, সেজন্য আমি কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে, ভাববো আমার অদৃষ্ট। কিন্তু কিন্তু মা, লক্ষ্মী বাবা আমার, সন্তানের সুখেই তো মা বাবার সুখ, ছেলে মেয়ের শান্তিতেই তো মা বাবার শান্তি, এর বেশি আমার কোনো বাসনা নেই বাবা, আমার কোনো বাসনা নেই। তুই আর অমত করিস না খোকা, তুই আর অমত করিস না। লক্ষ্মী বাবা আমার, লক্ষ্মী বাবা, এই মাসের মধ্যে একটা ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দেবো খোকা, আমি তোর বিয়ে দেবো। এই নুরু, ভাই লক্ষ্মী ভাই আমার, এই মাকে তুই একটু বুঝিয়ে বল। সুখে দুঃখে আমাদের দিনগুলো বেশ ভেবে কেটে যাচ্ছে, পরের মেয়ে ঘরে এসে ঝামেলা বাঁধাবে, তোদেরকে আমার কাছ থেকে পর এই মাকে তুই একটু বুঝিয়ে বল। চন্দ্রিমার বিয়েতে অনেক ঘাটখানা করতে হয়েছে, কিন্তু দাদা এই যুগের মেয়েদের হৃদয় বলতে কোনো বস্তু নেই, যৌথ পরিবারের দায়িত্ব তারা মুখেই নিতে রাজি নয়। ভাই স্টিকার কমেন্ট করেন না। মাকে মাকে তুই একটু বুঝিয়ে বল লক্ষ্মী ভাই। আপনি নিশ্চয়ই শোনেন বাবু, আপনি, আমার নাম শঙ্কর মুখার্জি, গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। এদিকে আসবো মন্দির লক্ষ্মীপ্রান্তের 5তলা বাড়িটা। হ্যাঁ ভাই, আপনি বসুন। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার পরিচয়। দেখুন শৈলেন বাবু, আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বোনকে বিয়ে দিতে হয়েছে, সেই ক্ষত এখনো শুকিয়ে যায়নি। মতে বিয়ে করার বিলাসিতা এখন আমার নেই। আমাদের অসুবিধার কথা ওকে বলেছি শৈল, কিন্তু উনি বলেছেন ওসব ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। কিন্তু বাবা, আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না ছেলে বাবু, মন সচ্ছলতা নিয়ে আসবে। আমরা কিছু জানেন, একটা বুদ্ধিমান সচরিত্র ছেলে, গরিব হোক ক্ষতি নেই, কিন্তু অপদার্থ উশৃঙ্খল যাতে না হয়। সেদিন যে আমার দ্বারা কিন্তু 100-র মধ্যে 100 মার্কই পাবে। আজ পর্যন্ত সব করে একটা সিগারেট মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে 20 শতাব্দীর 50 দশকের কোন ছাপ আমার দাদার মধ্যে নেই। তুমি বিধাতার আশীর্বাদের মতো সম্পদটা যখন নিজে উপজাচক হয়ে আমাদের বাড়িতে এসেছে, তুমি আর অমত করো না দাদা। সম্পদের পরে এবারের বউ হয়ে আসুক বাবা। আমি কিন্তু মিষ্টি আনতে চললাম, মিষ্টি আনতে
চললাম চৌধুরী বাড়ির বিয়ে বলে কথা তো মিষ্টি আনতে চললাম মিষ্টি আনতে চললাম। তাহলে পাত্রী দেখতে বলে যাচ্ছেন সেলিম বাবু? মানে বাবা গেলে চলবে? আমি এসে দেখে এসেছি শৈল লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে করছে, অতিথিও তেমন নয়, ভদ্র স্বভাব। কি বলবো তোকে? নীলিমা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো সুরমা। তাহলে হ্যাঁ বাবা, পাত্রী আমার খুবই পছন্দ। ও মেয়ে সংসারে এলে সংসারে ঠিক বদলে যাবে। আমি হলপ করে বলতে পারি, তুই শঙ্কর বাবুকে নিয়ে আয় বাবা, আমি পাশের বাড়ি থেকে পাঁচিটা নিয়ে আসছি। কি ভাবছেন সেলিম বাবু? ভাবছি আমার অবস্থা যেন আবার ওই বঙ্কিমের মতো না হয়। বঙ্কিম? মা বাবাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। আশা করি আপনার বোনকে এই কথাটা বলতে আপনি ভুল করবেন না। আমাকে অশ্রদ্ধা কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে বাবু গুরুজনদেরকে অশ্রদ্ধা করতে শেখে সে পরিবেশ আমার নয়। প্রত্যেকটা ভাই বোনকে আমি কঠোর ভাবে চরিত্র গঠন করেছি। বাবা বোধ আমাদের জন্য অপেক্ষা করছে। কথা কি জানেন, বোনের বিয়ে দিতে প্রচুর টাকা ধার করতে হয়েছে। রিটায়ার করে বাবা যা পেয়েছে, আপনার অসুবিধার কথা আমি বুঝতে পারছি সেলিম বাবু। জ্বালানিগিরি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন। আমি আপনাকে কন্ট্রাক্টারি কাজে নামিয়ে দেব, আপনারই অভাব থাকবে না। আসুন, আপনার ভয় নেই ব্রাদার, আমি গ্যারান্টি দিচ্ছি পুরো মাস যাদের মেয়ে নয়, আদর্শ শিক্ষায় আমি তাকে দিয়েছি। আপনি অসুখী হবেন না। আসুন। আচ্ছা চলুন। হ্যালো হ্যালো হ্যালো, সম্মানিত সুধী, এতক্ষণ ধরে আপনারা জীবন নদীর তীরে নাটকের সূচনা পর্ব উপভোগ করলেন। চলুন এখন ফিরে যাব আমরা ঘোষিত যাত্রাপালা জীবন নদীর তীরে নাটকের 10 বছর পরের কাহিনীতে। আমি বলি বাংলা ভাষা, বাংলায় আমার প্রাণ। এই ভাষারই তোরে আমি দিতে পারি প্রাণ। এই ভাষাতে মাগো আমি ডেকেছি তোমায়। এই ভাষারই শান্তি নিরে করব আমি ত্রাণ। শরৎ রবির বাংলা ভাষা, মুদের গরব মুদের আশা। এই ভাষারই তোরে আমার মারবে বিশ্বে নাম। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই। এই যে দাদু ভাই, তুমি এখানে? আর তোমাকে আমি কোথায় কোথায় খুঁজলাম। তোমার মা এসেছেন তোমার সঙ্গে দেখা করবে বলে। এসো। আমি যাব না, আমি যাব না দেখা করতে। সে কি দাদু ভাই, পুজোর ছুটিতে তুমি বাড়ি আসনি, তাই মা নিজে এসেছেন তোমার সঙ্গে দেখা করবে বলে। তাও বলছো যাব না? মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই, মা তোমার জন্য কত কষ্ট করেছে। ভাই কষ্ট করেছে। দেখো, ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি, না মায়ের কোলে ঘুমিয়েছি। মা সে কি মা না অন্য কিছু? দেখো, তোমরা আমাকে কনভেন্টে পড়াচ্ছ কেন? এখানে আমি লেখাপড়া করব। এখানে কত ছেলে মেয়েরা লেখাপড়া করছে, তারা কি মানুষ হচ্ছে না?
করেছি। আমি দার্জিলিং পড়তে যাব না। ভালো হবে কি করে? ও বংশটাই হচ্ছে ছোট্ট লোকের বংশ। মানে কোথায় ছেলে খানা হয়েছে বাবু, সেটাকে না বলবে সেটাকে কেন পিলেরা তো দেখতে ভালো বলছে কনভেন্টে আমি পড়তে যাব না। এখানে কত ছেলেরা লেখাপড়া করছে, তারা বুঝে মানুষ হচ্ছে না। মা আমার জন্য কি করেছে? ছোটবেলায় মায়ের দুধ খেয়েছি, না মায়ের কোলে ঘুমিয়েছি। ছোট মুখে বড় কথা, ঠিক ও টাকার স্বভাবটাই পেয়েছে। নইলে ওর ফার্মে কত লোক চাকরি করছে, কিন্তু ওকে চাকরি দিতে পারছে না। কি সব গন্ডগোল পাকিয়েছিল সেসব মিটে গেছে। তোমার জামাই বলে কোন রকমে সামলে নিয়েছে, অন্য কেউ হলে হালে পানি পেত না। 3 লাখ টাকা সরস্বতী ব্রিজের কন্ট্রাক্ট নিয়েছিল, তাতে এমন মাল মশলা ঢালিয়ে যে লাভ তো দূরে থাক, উল্টো ঢুকে যাচ্ছিল 50,000। নেবার সময় পরীক্ষা করে নেয়নি, করেছিল, কিন্তু যে মাল মশলা খরচ হবার কথা তার 1.5 গুণ যদি মাল মশলা খরচ হবে, তাহলে লোকসান হবে না তো কি হবে? আবার বিহারের মতো কি বলে জানো? কি বলে? বলে এই ব্রিজের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িয়ে আছে, কম মাল মশলা দিলে 2 বছর পরেই ব্রিজটা ভেঙে যেত। এটাই বলে পেটে নেই ভাত আর পেরা সেমাতে দাও। নিচে থাকা ঠাই নেই, বলে দিলে আদা। তোর বিয়ের আগে তোর বিয়ের আগে কি ছিল? ভক্ত পরিবেশ না ঘর বাড়ি? ঘরে দিয়ে দিয়েছি। সে কি আমি জানি না মা? সে কি আমি জানি না? তোমার জামাই, বুঝলে, তোমার জামাই ছিল 300 টাকা মাইনের একটা কেরানি। নুন আনতেই পান্তা ফুরিয়ে যেত। আজকাল আমায় কি বলে জানো? কি বলে? বলে রমা, আমার সৌভাগ্যের লক্ষ্মী হচ্ছ তুমি। আজ তোমারই জন্য আমার এই ধন দৌলত ঘর বাড়ি সব কিছু হয়েছে। তুমি হচ্ছ আমার সৌভাগ্য লক্ষ্মী। মিথ্যা কিছু বলেনি বাবু, মিথ্যা কিছু বলেনি। 1 মাস পরেই তো আরিয়া কন্ট্রাক্টর লাইনে নিয়ে এলো শঙ্খ। যাই বলিস বাবু, হেমন্ত আমার ওই দাদু ভাই, ও তোর পেটে আসার সঙ্গে সঙ্গে তোদের ভাগ্যের চাকাটা গাড়গাড় গাড়গাড় করে ঘুরতে শুরু করলো। তোমার হলো রমা? যাচ্ছি। তোমার বন্ধু কোথায়? তুমি ছেড়ে দাও তোর কথা। সকালে বললো যাবে, এখন বলছে তুমি রমাকে নিয়ে চলে যাও। আমার শরীরটা ভালো লাগছে না। আসলে ওর অন্য একটা ধান্দা আছে। কোথায় যাবে তোমরা স্বনন্দু? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতাব ম্যানেজ ইউনিভার্সিটি। না গেলে অভদ্রতা চূড়ান্ত করা হবে। তাছাড়া সেখানে সুরমা নাচবে বলে কথা দিয়েছে। তাহলে তোদের দেরি করা উচিত নয়। কথা যখন দিয়েছিস, ও হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস। কাল ভোরে তো আমার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং যেতে হবে। তুমি তাহলে দেবর জিনিসপত্র কোনো গুছিয়ে রেখো মা। আমাকে যেন আবার ভোরবেলা এসে ঝামেলা পোয়াতে না হয়। এসো এসো স্বর্ণেন্দু। চলো রমা। কোথায় যাচ্ছ মামুনি? পার্টিতে যাচ্ছি বাপি। তুমি খেয়ে দে, দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো কেমন? আমরা কাল ভোরের ফ্লাইটে দার্জিলিং যাব। আমি তোমার সাথে যাবো। না বাপি, সেখানে যেতে নেই, সেখানে ছোটদের যেতে নেই। সেখানে নাচ গান হই হুল্লোড় কত কিছু হবে, সকলে ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ, অসভ্য ছেলে, বলছি না সেখানে যেতে নেই। যাবে না
গোবিন্দি বারবার খেতে নেই বাবা, খেতে নেই সোনা, তবু বলছে লেজটাকে সোজা করতে পারবি না। আবার যদি চেক করতে দেখি চপকে একেবারে সোজা করে দেব। ছেলেপেলে কি করে মানুষ করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। তুমি যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে? 7টা বেজে 10, যাবে তো চলো। যাচ্ছি। আমি তো বসে দেখতে পাই শেয়ার করে দাও ভিডিওটি। দার্জিলিং যাবার জন্য তুমি প্রস্তুত হয়ে ভাই, হেলাল ভাই, অসভ্যতা আমি কিন্তু কোন রকমের সহ্য করবো না। চলো স্বর্ণেন্দু, চলো। কেমন কুকুর তেমন তার মুখ কিছু দেখার। এবার এসো, খেয়ে দে আমাকে কিতাব করবে। আমি খাবো না তোমাদের ভাত, তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না। যারা ফেললো আমাকে তোমাদের ভাত খাওয়াতে পারবে না। আমি দার্জিলিংও বলতে যাবো না, আমি এখানে রেখেই লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটি কথাও বলবো না। থাকেন হেলাল ভাই, কোনো দেই কথা বলা যায় না। তুমি দার্জিলিং যাওয়ার জন্য প্রস্তুত হওনি, তাহলে তোমাকে তোর বাবা কেন, তোর বড় মামা তোকে রক্ষা করতে পারবে না। এখনো খেয়ে ঘুমাবি, আয়, নাইলে তোর অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমি যাবো না দার্জিলিং পড়তে, আমি বাড়িতে কাকামণির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া এখানে কেউ আমাকে ভালোবাসে না। কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাবো কাকামণি। সেটি তোর কাল দার্জিলিং যাওয়ার কথা, তাই তো তোর সঙ্গে আমি দেখা করতে এলাম। আমি যাবো না অত দূর পড়তে। সে তো অনেক আগেই আমি দাদাকে বলেছিলাম, দাদা দ্বিতীয় রাজি হলো। মেয়েকে বললো তোর মা বললে এখানে থাকলে দেবু নাকি মানুষ হবে না। কিন্তু কাকামণি ওরা তোরা এটা বুঝতে চায় না, মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চ শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার দৃষ্টান্ত মাইকেল মধুসূদন। হ্যাঁ, তিনি তার নিজের লেখা কবিতার মধ্যে প্রকাশ করে গেছে। মাইকেল লিখেছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিভিন্ন রকম কাজ হবে অবধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত পরদেশে ভিক্ষাবৃত্তি মুখরে আচারি টাকারের মহরিদ সুখ পরিহরি। এইটুকুই কাকামণি? না রে, বাকিটা বলো না কাকামণি। অনিদ্রায় অনাহায় অনাহারে সতিকায় বল বৈষ্ণবী বল তব অবরণ্যে বলিনি কেলু শৈবালে ভুলি কমল কানন তথ্যে তব পুরলক্ষ্মী পয়ে দিলা পরে পরে বাছা মাতৃক্রমে রতনে রাজি ভিকারিনী দোষা তবে কেন তোর হাজি চারে ফিরে ঘরে পালিলাম আজ্ঞা চুকে পালিলাম কালে মাতৃভাষা রূপে মাইকেল বুঝি তার মাতৃভাষা ত্যাগ করে সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছিল। সেদেশের মানুষ এত সম্পদশালী বলে ছেলেকে সাহেব বানাতে চায়।
তুমি সাহেব হও, আমি সাহেব হবো না কাকামণি। তুমি একটু বাইরে অপেক্ষা করো, তোমার সঙ্গে আমি বাড়িতে চলে যাব। কিন্তু আপনি মামুনি আমাকে কিছুতেই দার্জিলিং নিয়ে যেতে পারবে না, আমি যাবো না অত দূর করতে। বাপিকে বলবো এখানে কোনো একটি ভালো স্কুলে ভর্তি করে দিতে। তুমি বাইরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছেলেটা জানে না ওর মা যখন একবার বলেছে পাঠাবো তখন পাঠাবে। তারা আর সাধ্য নেই বৌদিকে বিবৃত করা। সত্যি তাদের কোনো ভাবছে না। 10 বছর আগে দাদা তারা ছেড়ে দেওয়া আকাশে পাতাল ভগবান মানুষ এমনি ভাবে বলতে যাবে। আমার জানা ছিল না, আমার জানা ছিল না। শোনো, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হতে চাইলে ফল ভালো হবে না। ওরে শৈল, ওরে শৈল, তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে দেখো কার অনুমতিতে তাকে বাড়িতে নিয়ে এসেছে। আজ ভোরের ফ্লাইটে তার দার্জিলিং কথা ছিল, কেন তাকে বাড়িতে আনা হয়েছে? দাদু ভাই নাকি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিল। আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না দেবো মানুষ হয়, তোমরা চাও না আমার ছেলে সন্তানের একজন হয়ে ওঠো, তোমরা চাও না। বলে শৈল, তুই চুপ কর শৈল, তুই চুপ কর। ভগবান সাক্ষী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাইলে এর ফল ভালো হবে না। শুনে তোমাদের খাওয়াচ্ছি, ওই 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন আমি পাচ্ছি না। করে আর প্রতিষ্ঠানে হইল প্রতিষ্ঠা বাবা, তোদের ছেলে আমার দাদু ভাইকে আমরা অনেক ভালোবাসি। দাদু ভাই আমার বুকের পালক, তোর ভাইয়ের চোখের বলি। কিন্তু নরেন, দাদু ভাইকে কত ভালোবাসে সে খবর শুধু রাখে ওর মা। আমি জানি জানি মায়ের থেকে বেশি দরদ দেখায় তাকে বলে তাই। তুই কি আমার সেই হইল? বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে শ্রদ্ধা করবে তাকে দিয়ে আর সেই ঘর করুক, কইলেনে গানগুলি করবে না। কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছিল আমার বউ, কোন পাকা খানে তোমাকে বই দিয়েছে। সুরময় সংসার আসার পর থেকে সংসারে কিলোটা তোমাদের গ্যারানিগিরি করে কোন জিনিসটা তুমি করতে পেরেছ?
গরম ভাত আমার কাছে বলতে বাবা সুরমা তোমাদের অশ্রদ্ধা করে কথাটা বলতে তোমার শিবটা আড়ষ্ট হলো না? বিশ্বাস করে উঠলো না। দাদুভাইকে অত দূরে না পাঠালে নয় কোকা। সকাল থেকে কেঁদে কেটে চোখ মুখটা একেবারে ফুলিয়ে ফেলেছে। দেখ না থাক না বাবা, একটু বৌমাকে বলে এই তুমি তুমি আমার খেতে হয়। আমার কোনো কাপের বস্ত্র তুমি না ছড়াতে আসবে না। তার সৌভাগ্যে তোমরা পূর্বের পৌঁছে দেখেছ, তার দৌলতে গাড়িতে রাকেটে তোমরা কোন চোখে দেখো। জানাও খাওয়া ঠিক আছে কিনা এখন? একটা কথা মনে রেখো মা, তুমি স্নেহ করলে অপর বংশ তোমাকে শ্রদ্ধা করবে। কখনো এক কথা হয় না মা, কখনো এক কথা আমি শুধু ভগবানের কাছে বলতে পেরেছি, আমি শুধু ভগবানের কাছে বলে আমার শিক্ষিত ছেলে এই না হলো সন্তান, ছেলে আমাদেরকে মহান শান্তিকারের মতো মনে করছে। শুধু শুধু তুমি দুঃখ পাচ্ছ বলো তো? আর পৃষ্ঠার উপরে কথা আমিও জানি মা, শুধু এই জন্য ছেলে আমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছে বইয়ের ভাইকে আমাদের কথা করছে। অতএব বইয়ের হুকুম মেনে না চললে কোথায় আমাদের ওদের কাছে কোথায় আমি কোথায় যাব তরুর মা? অবসর প্রাপ্ত গ্যালারি কোন বিকল্প পথে খোলা নেই। এখন কি সাউন্ড ঠিক আছে? একটু জানাবেন। আমি কত চলেছি, যোগ বিয়োগের অন্ত করেছি, নিজের জীবনের অন্তটা আমি নিজের জীবনের অন্তটা মেলাতে পারি। যদি একটা চাকরি বাকরি থাকতো তাহলে ওদের আশ্রদ্ধার আমি কতটা পক্ষে দিদা দিদা মার ছোট মামা আমাকে নিয়ে যেতে এসেছে, আমি যাবো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। মাকে তুমি বুঝিয়ে বলো অত দূরে আমি পড়তে যাবো না দিদা, আমি অত দূরে পড়তে যাবো না।
কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। আমার জন্য কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি তোকে আমার বুকের মাঝে অকালে রেখে দিতাম। আমার কোনো ক্ষমতা ছিল না। আমি নিরুপায় দাদু ভাই। এখানে এসে রোকানো হচ্ছে, তাই না? আমি যাবো না, দিদাকে ছাড়া আমি কোথাও যাবো না। অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে দেব, এখনো ভালো ভালো বলছি, চলে আয় আমার সাথে। দিয়ে রেখে তো তোর হাল সারাটা করে যাবে। তাই হোক, আমি যাবো না, আমি যাবো না অত দূরে পড়তে। আমার অনুরোধ বাবা, আপনি সে করুন। দেবু তুই জানতে আমার কাছে থাক, ওকে আমরা বুঝিয়ে শুনিয়ে রাজি করিতে পারছি না। ছেলে মানুষ, আপনি সে করুন। বস্তির নোংরা মানসিকতা নিয়ে জন্মেছে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, কেমন জন্য আপনাকে মাথা ঘামানো হবে না। এতটুকু ছেড়ে যাচ্ছে ধরবে, তোমরা আমাদের দায়ী করছো কেন? 5 বছর বয়স থেকে তোমাদের আদর্শে মানুষ হচ্ছে, তুমি সেটা এখানে আসছে। তুমি বাল কুমেরে বাড়ি নিয়ে এসেছো, তোমার বিশ্বাস তোমার হার মাস আমি আলাদা করে দিলাম। দাদি বাচ্চা একজন রিকোয়েস্ট পাঠান, ভিডিও রিকোয়েস্ট পাঠান। আমার ভদ্র কিন্তু সীমাহীন সংস্কারী, আমি তোকে গ্লাস পানি দিচ্ছি, এখনো বাস্তবভাবে কথা বল, নইলে আমি হবে ওদের সাথে সংসার করে। আর যদি আপনি না বলতে আপনি চাই না বাবা, কেউ যদি পায়ে পা দিয়ে সরকারি বাস করতে চায়, আমিও ছেড়ে বলবো না। এখানে তোদের অনেক সমস্যা আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ এখন বৌদি চোরের মতো নিয়ে এসেছো। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তোমার রোজা কাটিয়ে পালিয়ে দিতাম। বাবু, এদিকে আয়। না, আমি যাবো না, এখনো বলছি চলে আয়। না আমি যাবো না, আমি দিদার কাছে থাকবো। বাবু, আজকে দিনটা না হয় আমার কাছে থাকবো মা। আপনি চুপ করুন। বলেছি না আমার কোনো কাজের ভিতরে আপনি নাম তোলাতে আসবেন না। বাবু, সবাই পাশে পাশে লাইট কেটে আবার ঢুকছি। একদম সোজা হয়ে গেছে।